চলুন প্রথমে একটা ভিডিও দেখে নিই, যেটা দেখলে আপনি কনফিউজড হয়ে যাবেন। ইয়েস, দেখুন, আমরা সবাই জানি যে কয়েকদিন আগে 4 জন মহাকাশচারী চাঁদের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। এই মুহূর্তে তারা চাঁদের থেকে পৃথিবীতে ফিরছেন, কিন্তু যেদিন তাদের রকেটটা রওনা হচ্ছিল সেই দিন ঘটে এক দুর্ঘটনা। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রকেটটা যখন উপরের দিকে উঠছে, পাশ দিয়ে 1 2 3 4 লেখা 4টে পড নিচের দিকে নেমে আসছে। এখন এখানে হচ্ছে সমস্যা, ওই 4টে পডে নাকি 4 জন মহাকাশচারী নিচে নেমে এসছেন, আসলে চাঁদে কেউ যাচ্ছেন না। এবং নাসার এই সমস্ত মিশন টিশন এগুলো নাকি একেবারে ফেক। এগুলো কিন্তু কোনো সাধারণ মানুষ বলছেন না, কিছু কিছু ইনফ্লুয়েন্সার যাদের মিলিয়ন মিলিয়ন ফলোয়ার আছে, তারা এই মিথ্যা প্রোপাগান্ডা বা মিথ্যা ঘটনাটা ছড়াচ্ছেন। কেন তা আমি জানি না। তা চলুন আমরা এই ভিডিওতে জেনে নেব যে এই জিনিসটা আসলে কি, সত্যি কি মহাকাশচারীরা নিচে নেমে এসেছেন। এছাড়াও আমরা ট্র্যাক করে দেখব যে এই মুহূর্তে মহাকাশচারীরা কোথায় অবস্থান করছেন এবং কবে পৃথিবীতে নামবেন। এছাড়া আমরা শেষে দেখব যে তারা চাঁদের কাছে গিয়ে যে ছবিগুলো তুলেছিল সেই ছবিগুলো সম্পর্কে একটু দেখব, যেটা আমাদের বিস্মিত করবে। চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনারা সকলে নিশ্চয়ই কখনো না কখনো বাসে উঠেছেন। বাসে কি একটা জিনিস খেয়াল করেছেন যে প্রত্যেকটা বাসে এবং বড় বড় ভেহিকেলে এমার্জেন্সি গেট বলে একটা জিনিস থাকে। এটা কেন থাকে জানেন? নিশ্চয়ই জানেন। সেটা হচ্ছে যে কোনো এমার্জেন্সি সিচুয়েশন হলে, সমস্যা হলে, অ্যাক্সিডেন্ট হলে তখন মানুষ ওখান দিয়ে বেরিয়ে আসবে। তো এই যে মহাকাশ যাত্রীরা যারা মহাকাশে যাবেন, তাদের জন্য কি সিকিউরিটির ব্যবস্থা আছে? যদি কোনো কারণে রকেট লঞ্চের সময় কোনো সমস্যা হয়, তারা কিভাবে নিচের দিকে নেমে আসবেন? আসলে তারা তো থাকেন এই যে দেখতে পাচ্ছেন রকেটের একেবারে মাথায়। তাহলে তারা কি ওই রকেটের মাথা থেকে নিচের দিকে লাফ দেবে? সেটা একটা অদ্ভুত হয়ে গেল না প্রশ্নটা? রিয়েলি তাহলে তারা লাফ দেবে না, তাদের নামার জন্য একটা ব্যবস্থা থাকতে হবে। এই জিনিসটাকে বলা হয় LES বা লঞ্চ এসকেপ সিস্টেম। এছাড়াও এটাকে আবার বলা হয় LAS বা লঞ্চ অ্যাবর্ট সিস্টেম। এই সিস্টেমে কি হয়, চলুন বিস্তারিত আমরা একটা ইনফোগ্রাফিক্সের সাহায্যে দেখে নিই। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আর্টেমিস এমার্জেন্সি ইগ্রেস সিস্টেম। আসলে এই মিশনের ক্ষেত্রে যে সিস্টেমটা ব্যবহার করা হয়েছে সেটার নাম দেওয়া হয়েছে এটা, আর আগে যেগুলো বললাম ওগুলো জেনেরিক নেম। ওকে, এখানে দেখুন রকেটের একেবারে যে মাথা, এই মাথার কাছে কিন্তু ক্রু ক্যাপসুলটা থাকে। এই যে এই জায়গাটায় আমাদের সেই 4 জন থাকেন এবং তাদেরকে এই ভিতরে ঢোকানো হয় এই জায়গা দিয়ে। এই যে অ্যারো দেয়া দেখতে পাচ্ছেন, এখান থেকে তাদের ঢোকানো হয়। এখন রকেট লঞ্চের সময় যদি কোনো এমার্জেন্সি সিচুয়েশন হয়, যদি কোনো কারণে এখানে আগুন ধরে যায় বা যে কোনো কারণে যদি রকেট লঞ্চ হওয়ার মুহূর্তে কোনো সমস্যার সৃষ্টি হচ্ছে, সেই সময় তারা নিশ্চয়ই ওখান থেকে লাফ মারবে না। তারা এই যে তাদের অ্যাক্সেস পয়েন্ট আছে, এখান থেকে এসে এই যে 1 2 3 4 করে লেখা পটগুলো আছে সেইগুলোতে তারা ঢুকে যাবেন এবং নিচের দিকে খুব দ্রুত গতিতে নেমে আসবেন। এবং এই যে নেমে আসছেন কতটা দূরে সেটাও আপনারা দেখতে পাবেন। দেখুন 1335 ফুট লম্বা কেবেলের মাধ্যমে তারা এতটা দূরে চলে আসবেন। আসার পরে এখানে তাদের জন্য গাড়ি দাঁড়িয়ে থাকবে, তারা সেই গাড়িতে করে দ্রুত সেই জায়গা থেকে চলে যাবেন। কারণ রকেট লঞ্চের সময় যদি কোনো এমার্জেন্সি হয়, যদি রকেটের বিস্ফোরণ হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে সেই জায়গায় প্রায় 3000 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হয়। এই উষ্ণতায় তো মানুষ বাঁচতে পারবে না, সেই কারণে তাদেরকে অনেক দূরে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। তো এটা সিম্পলি একটা সেফটি ফিচার বা এমার্জেন্সি এক্সিট সিস্টেম, যেটাকে প্রোপাগান্ডা করে, মিথ্যা রটনা করে শুধুমাত্র একটু ভিউর জন্য মানুষকে এইভাবে কনফিউজড করা হচ্ছে। চলুন এবার একটু দেখে নেই এই পটগুলো একদম সেই উপর থেকে কিভাবে নেমে আসে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে কতটা দূরে এই কেবেলগুলো আছে। যদি এখানে এখন খালি পডই আছে, আর সেদিন এরকম খালি পডই ছিল, কারণ পৃথিবীতে এটা ভরা পড না খালি পড ছবি তোলার জন্য অনেক মানুষ ছিল। যদি এটা ভরা থাকতো, ওই 4 জন মানুষ থাকতেন, নিশ্চয়ই অনেকে সেই ছবি সারা পৃথিবীতে ছড়াতো। যাই হোক, এইভাবে পডগুলো এসে পৌঁছায়, তারপরে সেখান থেকে গাড়ি তাদের নিয়ে চলে যায়। এই হচ্ছে বিষয়। আরেকটা জিনিস বলতে মনে নেই, সেটা হচ্ছে যে এই পডগুলো কিন্তু অটোমেটিক সিস্টেম। যখন রকেটটা লঞ্চ হবে সেই মুহূর্তে এটা অটোমেটিক গ্র্যাভিটির টানে নিচের দিকে নেমে আসবে। আলাদা করে কিন্তু কারোকে এটা খুলে দিতে হবে না বা ওরকম কোনো সিস্টেম নেই, অটোমেটিক্যালি নেমে আসবে। এবং মনে রাখবেন এই যে পডগুলোর ইউজ হয়, এগুলো কিন্তু শুধু ম্যানড ভেহিকেল যেইগুলো বা ম্যানড স্পেস ক্রাফট সেইগুলোর ক্ষেত্রে। আর নর্মালি যে মহাকাশযানগুলোতে শুধুমাত্র স্যাটেলাইট যায়, সেগুলোতে কিন্তু এটা লাগে না, সেখানে যেহেতু মানুষ নেই। তো ম্যানড ভেহিকেল যেগুলো থাকে সেইগুলোতে শুধুমাত্র এটার ব্যবহার হয়। চলুন এবার আমরা পরবর্তী টপিকে চলে যাই, সেটা হচ্ছে লাইভ ট্র্যাকিং করে দেখে নিই। আমরা চলে এলাম লাইভ ট্র্যাকিং ওয়েবসাইটে। এখানে আমাদের মহাকাশযানটা দেখতে পাচ্ছেন, তার পিছন দিকে এখন সূর্যের আলো পড়ছে এবং সে পৃথিবীর দিকে এগোচ্ছে প্রচণ্ড গতিবেগে। সেই গতিবেগটা দেখুন প্রায় 3000 মাইল। চলুন এবার চাঁদ থেকে কোথায় আছে সেটা একবার দেখে নিই। আমরা এখন চাঁদের পার্সপেক্টিভ থেকে দেখছি। দেখুন এই যে চাঁদের কক্ষপথ এবং এখানে হচ্ছে মহাকাশযান। তো যেদিন
চাঁদের সঙ্গে মহাকাশযানের দেখা হয়েছিল সেদিন কিন্তু তারা এইখানে ছিল, এখানে তাদের ফ্লাইবাই হয়েছিল। এই মুহূর্তে চাঁদও তার পথে এগিয়ে গেছে আর মহাকাশযানটাও নিজের গন্তব্যের দিকে আসছে। এখন চলুন পৃথিবীর দৃষ্টিভঙ্গি থেকে এটা দেখে নেওয়া যাক। দেখুন এই মুহূর্তে পৃথিবীর কিন্তু অনেকটাই কাছে চলে এসছে, প্রায় বলা যায় চাঁদ এবং পৃথিবীর মাঝামাঝি পজিশনে। নিচে আপনারা দেখতে পাচ্ছেন পৃথিবী থেকে দূরত্ব হচ্ছে 1,37,000 মাইল এবং চাঁদের থেকে দূরত্ব 1,38,000 মাইল, অর্থাৎ প্রায় মধ্যবর্তী স্থানে আছে। কয়েক ঘন্টা পরেই মহাকাশযানের ইঞ্জিনটা বার্ন করে তাকে জোরে পৃথিবীর দিকে ঠেলে দেওয়া হবে। তখন এটা প্রায় 40,000 কিলোমিটার গতিবেগে পৃথিবীর দিকে এগিয়ে আসতে থাকবে। এবং এখানে 3টে ডট দেখতে পাচ্ছেন। দেখুন প্রথম ডটে ক্লিক করলে কি দেখতে পাই, এখানে বলা হচ্ছে যে অরিয়ন মহাকাশযানের থেকে যে সার্ভিস মডিউলটা আছে, যেটা এই যে পিছন দিকে লাগানো আছে আপনারা দেখতে পাচ্ছেন, এই পিছনের অংশটা খুলে যাবে এবং শুধুমাত্র সামনের অংশটা পৃথিবীর দিকে আবার চলে আসবে। দ্বিতীয় বিন্দুতে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি এই সময় অরিয়ন মহাকাশযানটা পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে এবং তখন তার গতিবেগ থাকবে 25,000 মাইল প্রতি ঘন্টা। এত দ্রুত গতিতে বায়ুমণ্ডলে আসার ফলে মহাকাশযানের সামনের অংশটা প্রচণ্ড গরম হবে, কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হয়ে যাবে। এটার হাত থেকে বাঁচার জন্য নাসা আগে থেকে সিস্টেম রেডি রেখেছে, যেটাকে আমরা বলি হিট শিল্ড। এই হিট শিল্ড মহাকাশযানটাকে বাঁচাবে। ভিডিওতে আপনারা সেটা দেখতে পাচ্ছেন। এবং এখানে দেখুন তৃতীয় পয়েন্ট, এটা বলা হচ্ছে স্প্ল্যাশ ডাউন। 11খানা প্যারাশুট পরপর খুলে যাবে এবং ক্যাপসুলটা ধীরে ধীরে প্রশান্ত মহাসাগরে 20 মাইল গতিবেগে পড়বে। তারপরে তাদেরকে উদ্ধার করা হবে। তো এই হচ্ছে আমাদের এই মিশনের আপাতত আপডেট। এবার আমরা চলুন কয়েকটা ফটো দেখে নিই, যেগুলো ফ্লাইবাইয়ের সময় মহাকাশচারীরা তুলেছেন। সবার প্রথমে এই ছবিটা দেখুন। ও মাই গড, হোয়াট আ ভিউ! দেখুন এই সাইডটা কিন্তু আমরা পৃথিবী থেকে দেখতে পাই না, কারণ চাঁদের একটা পাশে আমরা সবসময় দেখতে পাই। চাঁদ যেহেতু পৃথিবীর সাথে টাইডালি লক, সেই কারণে চাঁদের পিছনের সাইডটা পৃথিবী থেকে দেখা যায় না। এই সাইডটাকে বলা হয় ফার সাইড। তো এখানে যেটা স্পেশাল ব্যাপার সেটা হচ্ছে আর্থ সেট বা পৃথিবীর অস্ত। আমরা তো এতদিন সূর্য অস্ত যেতে দেখেছি, এখানে আমরা দেখতে পাচ্ছি পৃথিবী অস্ত। ও মাই গড, আমার সত্যি খুব ভালো লাগছে। ছবিটা জুম করলে আমরা চাঁদের পিছন সাইডের অনেক ক্যারেক্টারগুলোকে দেখতে পাচ্ছি। এই ক্যারেক্টারগুলো কীভাবে সৃষ্টি হয় আমরা আগে ভিডিওতে আলোচনা করেছি, দেখে নেবেন। যাই হোক, পরবর্তী ভিডিওতে যাই। এটা আরও ক্লোজ শট। এখানে আপনারা চাঁদের ছায়াটা দেখতে পাচ্ছেন এবং চাঁদের পৃষ্ঠ দেখতে পাচ্ছেন। এই ছবিগুলো কোন ক্যামেরায় তোলা সেটার ডিটেলসও আমরা বের করেছি। আপনারা যারা ক্যামেরা বিষয় বোঝেন তারা নিশ্চয়ই শাটার স্পিড, আইএসও, কত মিলিমিটার লেন্স 400, এই বিষয়গুলো সম্পর্কে ভালো জানবেন। এবং ক্যামেরাটা হচ্ছে নিকন D5। এটা একটা মহাকাশযানের সেলফি, যেখানে স্পেশাল ব্যাপারটা হচ্ছে এই ফ্রেমের মধ্যে দেখুন চাঁদ এবং পৃথিবী একসঙ্গে দেখা যাচ্ছে। এটা দেখতে পাচ্ছেন ক্যাপসুলের ভিতর থেকে চাঁদের ছবি, অসাধারণ দৃশ্য। আর এই ছবিটা জুম করলে দারুণ জিনিস দেখা যায়। দেখুন ক্যারেক্টারগুলোকে স্পষ্ট দেখা যাচ্ছে। ছবিতে দেখে মনে হচ্ছে এগুলো খুব বেশি গর্ত না, কিন্তু অনেকটাই গর্ত এবং এগুলোর আয়তন কয়েকশো কিলোমিটার। যাই হোক, আমরা এই ভিডিওটা এখানেই শেষ করি। চাঁদের এবং পৃথিবীর আরও সুন্দর সুন্দর ছবি আমাদের মহাকাশচারীরা তুলেছেন, সেগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে ডিসকাশন করব। ধন্যবাদ, ভালো থাকবেন।